তুমিময় ভালোবাসা তৃতীয় পর্ব। লেখক শহীদুল্লাহ সবুজ। ডাক্তারকে নিশ্চুপ দেখে ঘাবড়ে যায় মিরাজ। মিরাজের মনের ভিতর ভয় চলে আসে। মিরাজ আবার ডাক্তারকে বলল, কি হলো ডাক্তার, আপনি এভাবে চুপচাপ হয়ে আছেন কেন? কিছু তো একটা বলুন। দেখুন 24 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না, কারণ ওনার এখনও জ্ঞান ফিরে আসেনি। দোয়া করুন 24 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে আসলে তো ভালো। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? ওনাকে ক্যাবিনে নেওয়া হবে, তারপর দেখা করতে পারবেন, তবে কোনো কথা বলবেন না। এই কথা বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিহানকে ক্যাবিনে নেওয়া হলো। মিরাজ নিহানের ক্যাবিনে গিয়ে দেখে নিহান জ্ঞানহীনভাবে পড়ে আছে। মিরাজের বের হয়ে আসতে তিশা আর তার বাবা মিরাজের দিকে এগিয়ে আসে। কি অবস্থা ছেলেটার? এখন জ্ঞান ফিরে আসেনি, ডাক্তার তো বললো জ্ঞান না ফিরলে কিছুই বলতে পারবেন না। আঙ্কেল, রাত তো অনেক হয়ে যাচ্ছে, আপনারা বাসায় চলে যান। ঠিক আছে, কিন্তু আমি এখানেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পরে দুজনেই চলে যায়। মিরাজ নিহানের ক্যাবিনে বসে থাকে আর অপেক্ষা করে কখন নিহানের জ্ঞান ফিরে আসে। দেখতে দেখতে সকাল হয়ে যায় আর তখনই নিহানের জ্ঞান ফিরে আসে। নিহানের জ্ঞান ফিরেছে দেখে মিরাজ তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তারকে নিহানকে ভালোভাবে দেখতে বলে। ভয় পাওয়ার মতো তেমন কিছুই হয়নি, ঠিকভাবে দেখাশোনা করলে আশা করা যায় উনি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। উনি মাথায় আর পায়ে আঘাত পেয়েছে। ডাক্তার, নিহান ঠিক হয়ে যাবে তো? চিন্তা করবেন না, আর আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন 2-3 দিন পরে। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার ওয়েলকাম বলে চলে গেল। মিরাজ নিহানের পাশে বসে নিহানের মাথায় হাত রাখতে নিহান চোখ খুলে তাকায়। এখন কেমন আছিস নিহান? ভালো। মিরাজ, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি তো সব প্রমাণ আনার জন্য বাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট। নিহান, এসব বাদ দে, আগে তুই সুস্থ হয়ে নে আর তুই আমাকে বল কি হয়েছিল তোদের মাঝে যে তিশা তোকে ছেড়ে চলে গেল। তাহলে শুন, ফ্ল্যাশব্যাক। আমাদের বিয়ের আগে আমাদের 1 বছর রিলেশন হয়। আসলে আমাদের পরিচয়টা হয় ভার্সিটির মধ্যে। আমরা দুজন একই ক্লাসে ভর্তি হলাম। আমি ক্লাসে বসে আছি আর আজ আমাদের প্রথম ক্লাস ছিল। ক্লাসে সবাই অপরিচিত, কাউকে চিনি না, তাই কারোর সাথে কথা বলতেও পারছিলাম না। একা একা বসে রইলাম, সবাই দেখলাম জোড়া জোড়া, আমি শুধুই একা বসেছিলাম। 2জন ছেলে আমার সাথে পরিচয় হলো। ওদের একজনের নাম অব্র আর অন্যজনের নাম সজীব। ওরা দুজনেই আমার আগের বেঞ্চে বসে আছে। তাদের কাছে আমার নাম পরিচয় সব কিছুই বললাম। ক্লাস শুরু হয়ে যাবে এমন সময় হুট করে একটা মেয়ে ক্লাসে আসে আর মেয়েটাকে দেখে আমার চোখ আটকে যায় মেয়েটার দিকে। জীবনে প্রথম কাউকে ভালো লাগার অনুভূতিটা বুঝতে পারলাম। তিশা আশেপাশে তাকিয়ে কোনো সিট খালি না দেখে আমার পাশে এসে বসে। তিশা আমার পাশে বসতে আমার হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করে। আমি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলাম। এটাই ছিল প্রথম ভালো লাগার অনুভূতি। হঠাৎ করে তিশা আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি তিশা। আমি তিশার চোখের দিকে তাকাতে পারছিলাম না। এ যে, হ্যালো, আপনাকে বলছি, আমার কথা কি শুনতে পারছেন না? জি, আমি নিহান। আমি আর কিছু না বলে চুপচাপ হয়ে রইলাম। আসলে তখন তিশার সাথে কথা বলতে আমার খুব লজ্জা লাগছিল। আজকে প্রথম ক্লাসটা শেষ করে আমি আমার বাসায় চলে গেলাম। পরের দিন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তায় বের হলাম, কিন্তু আজকে রাস্তায় একটা গাড়িও চোখে পড়ছে না, তাই পায়ে হেঁটে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার দেরি না করে হাঁটা শুরু করলাম। হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, মনে হলো কেউ আমাকে ডাকছে। পাশে তাকিয়ে দেখি তিশা। তিশা রিক্সার মধ্যে বসে আছে। আপনি হেঁটে যাচ্ছেন কেন? আসলে আজকে রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটেই রওনা হলাম। রিক্সায় উঠে আসুন। না না, সমস্যা নেই, আমি হেঁটেই চলে যাব। হেঁটে যেতে অনেক সময় লাগবে, হয়তো টাইম মতো ক্লাসে যেতে পারবেন না। তিশার কথা শুনে আর কিছু না বলে রিক্সার মধ্যে উঠে বসলাম। এবার দুজনে কথা বলতে পৌঁছে গেলাম। তিশা ভাড়া মিটিয়ে ক্লাসে চলে গেল। কাল যাদের সাথে পরিচয় হয়েছে তারা মাকে ডেকে নিয়ে গেল। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, মানে আমাকে ডেকে নিয়ে গেলো। ওদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। ক্লাসে এসে দেখে আজ তিশা একটা মেয়ের সাথে বসেছে। আমি গিয়ে একটা ছেলের পাশে বসলাম। বারবার তিশার দিকে তাকাচ্ছিলাম। আমার দিকে সজীব বারবার তাকাচ্ছিল, বাট সেটা আমি খেয়াল করিনি। কিরে মামা, ব্যাপার কি? সজীবের প্রশ্নটা আমি থতমত খেয়ে গেলাম। কিসের ব্যাপার? ডালমে কুচ কালা হে? দূর, কিছুই না স্যার এসেছে। ক্লাস শেষ করে বের হলাম, এমন সময় দেখলাম তিশা দাঁড়িয়ে আছে। আমি তিশার দিকে এগিয়ে গেলাম। দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আসলে একটা গাড়িও পাচ্ছি না, তাই অপেক্ষা করছি। আজকে মনে হয় আর গাড়ি পাবেন না, চলুন হেঁটে যাই। তিশা কিছুক্ষণ চুপ থেকে আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো। এবার দুজনে পায়ে হাঁটা শুরু করলাম। আমার কাছে আসলেই খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার সঙ্গে তো কিছু জানা হয়নি, কি জানতে চান? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে কেউ নাই মানে আপনার বাবা মা বাবা থেকেও না থাকার মতো। মা বাবার ডিভোর্স হয়ে যায় আর দুজনে আলাদা সংসার শুরু করে। আমি মামা মামির সাথেই থাকি। ও, মা বাবার কথা মনে পড়ে না? খুব মনে পড়ে, তাদের খুব মিস করি। আমি সব পেয়েছি জীবনে, শুধু মা বাবার ভালোবাসা পাইনি। আমার নানু আর একটা মামাতো বোনও আছে, তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। মামা মামি কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। যখন যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমি আমার মা বাবাকে খুব মিস করি।
এসব বলতে বলতে তিশার চোখে কোণে পানি জমে যায়। তিশা অন্যদিকে তাকিয়ে চোখে পানি মুছে নেয়। আমারও খুব খারাপ লেগেছে। সরি কেন বলছেন? এই যে আপনার জন্য কষ্ট পেলাম, আমার জন্য কষ্ট পেলেন। আরে সরি বলার কিছুই নেই, আপনার ব্যাপারে কিছু তো বলেন না। আমার পরিবার, আমি বাবা মা, এ আমাদের পরিবার, সুখী পরিবার আপনাদের। আমি তিশার কথা শুনে একটা মুচকি হাসি দিলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অনেকদিন এভাবে কেটে যায়। তিশাকে আমি মনে মনে ভালোবেসে ফেললাম, তবে এখনও তিশাকে বলা সাহস হয়নি। আসলে আমি জানি না তিশা আমার ভালোবাসা কিভাবে মেনে নেবে, তাই ভয়ে কিছুই বলতে পারিনি। আমার বন্ধুরাও জেনে গেছে আমি তিশাকে পছন্দ করি। সজীব আমার কাছে এসে বলল, নিহান তুই তিশাকে তোর ভালোবাসার কথা বলছিস না কেন? কিভাবে বলবো? তিশা কি আমাকে ভালোবাসে? তুই বুঝিস না, তিশা সবসময় তোর খোঁজ নেয়, তোকে ছাড়া কাউকে বোঝে না। আমার মনে হয় তিশাও তোকে ভালোবাসে। আমার আগে শিওর হতে হবে। আচ্ছা শোন, 2-3 দিন পরে আমাদের ভার্সিটির অনুষ্ঠান আছে, তুই তিশাকে বল তোর পছন্দের শাড়ি পরে আসতে, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, চলবে। পর্ব 4। সজীবের কথায় আমি তিশার কাছে বললাম ও যেন অনুষ্ঠানের দিন একটা কালো শাড়ি পরে আসে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এগিয়ে আসে, আর আজ অনুষ্ঠান। আমি খুব তাড়াতাড়ি এসে তিশার জন্য অপেক্ষা করতে থাকি, কখন তিশা আসবে। হঠাৎ করে আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ অনুভব করতে আমি চমকে উঠে পিছনে তাকলাম। তাকিয়ে দেখি সজীব। কিরে এভাবে চমকে উঠলি কেন? ভয় পেয়েছিস? আরে না, ভয় পাবো কেন? কি ব্যাপার, আছে এত তাড়াতাড়ি? তিশা আসছে না নাকি? এখনো আসেনি, তিশার অপেক্ষায় আছি, আর খুব চিন্তায় আছি। ও কি আসলে আমার বলা ব্ল্যাক শাড়ি পরে আসবে তো? আরে আসবে, কাল দেখিসনি কিভাবে একটা মুচকি হাসি দিল। আর কোনো কথা না বলে অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। হঠাৎ সজীব আমাকে সামনের দিকে ইশারা করলো, আর আমি তাকে অবাক হয়ে গেলাম। চোখ যেন সরাতে পারছি না। কালো শাড়িতে তিশাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। কপালে কালো টিপ, হাতে কালো কাচের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমি ক্রাশ খেয়ে গেলাম। আমি তো হাঁ হয়ে তাকিয়ে রইলাম। কখন যে তিশা আমার সামনে চলে আসলো আমি বুঝতেই পারিনি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তিশার কথা আমার কান অব্দি আসলোই না। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এবার একটা ধাক্কা খেয়ে আমার হুঁশ ফিরছে। কি হলো নিহান? কই কিছু না তো। কেমন লাগছে আমাকে বললেন না তো? দারুণ লাগছে তোমাকে, আমি তো তোমার রূপে ফিদা হয়ে গেছি। কি? না কিছু না, তোমাকে খুব সুন্দর লাগছে। এমন সময় তিশার ফোন বেজে ওঠে। তিশা ফোন রিসিভ করে অন্যদিকে চলে গেল। আর সজীব আমাকে বারবার বলছে তিশাকে প্রপোজ করার জন্য, কিন্তু আমি সাহস পাচ্ছি না। এবার সজীব আমাকে টেনে হিস্ট্রি তিশার সামনে নিয়ে গেল। তিশা, নিহান তোমাকে কিছু বলতে চাই। কিছু বলবে নিহান? কিছুক্ষণ চুপ থেকে মনের ভিতর সাহস এনে বললাম, হ্যাঁ বলো তাহলে। আমি সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লাম তিশার সামনে, আর ওকে বললাম, ভার্সিটিতে তোমার সাথে আমার প্রথম দেখা, 2 চোখ ছিল কাজল দিয়ে আঁকা। তাকিয়ে ছিলে মুচকি হেসে, খুশিতে জোয়ারে গিয়েছিলাম বেশি। পরনে ছিল নীল চুড়িদার, ওড়নাখানি ছিল রং বাহার, কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা চরণে ছিল হোয়াই লাগছিল বেশ সাদা মাটা। তিশা, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেললাম। কখনো বলার সাহস হয়নি আমার, আজ চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে ভালোবাসি তোমায়। প্লিজ ডু ইউ লাভ মি? আমার কথা শুনে তিশা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। সাথে সাথে মন খারাপ হয়ে গেল। তিশা আমাকে কিছুই বললো না। আমি সজীবের দিকে তাকিয়ে রইলাম। বা অসাধারণ কবিতা বললি তুই তো। দূর, মজা করিস না। তিশা আমাকে ভালোবাসে না, গাদা। মেয়েদের মন বুঝতে পারিস না কেন? দেখিস না তিশা মুচকি হাসি দিয়ে হাঁটা শুরু করেছে, তার মানে আমার সামনে লজ্জা পাচ্ছে। তুই যা ওর পিছু পিছু। সজীবের কথা শুনে আমি ছুটে চললাম তিশার পিছনে। একটু সামনে যেতেই দেখলাম তিশা দাঁড়িয়ে আছে। তিশা কিছু না বলে চলে আসলে যে, তুমি কি আমার উপর রাগ করেছো? হ্যাঁ। সরি, তুমি আমাকে ভালোবাসো? আগে কেন বললে না? আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে। আমি তো এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। কি সত্যি? এবার আমি তিশাকে জড়িয়ে ধরলাম। যাই হোক, কিছুদিন পরে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, আর আমরা বিয়ে করে নিই। আমি একটা চাকরি করছি, বাবা মা আমাদের থেকে দূরে থাকেন। আমার অফিসের কাছে একটা বাসা নিলাম, আমরা দুজনে ওখানে থাকি। মা বাবা মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে, তবে তিশার থেকে কখনো একটা দিনের জন্য দূরে থাকিনি। ওর সমস্ত আবদার পূরণ করেছি। ও যখন যা চাইছে তখন তা দিয়েছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। দুজনকে খুব ভালোবাসতাম। দুজনকে সব কাজে সাহায্য করতাম। সব কিছুই ঠিকভাবে চলছে। হঠাৎ করে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। তিশা রাতে আমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। বাসায় তাড়াতাড়ি কেন আসতে বললো সেটা আমি খুব ভালোভাবেই জানি। তিশা হয়তো মনে মনে ভাবছে আমি ভুলে গিয়েছি। এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকী, আমি কি করে বলতে পারি। আজ আমার অফিসে অনেক কাজ পড়েছে, এই কাজ শেষ না করে যাওয়া যাবে না। কাল সকালে সব কাগজ জমা করতে হবে। কি করব বুঝতে পারছি না। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো। তিশা বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। আগেই বলে রাখি তিশা খুব রাগী, অল্পতেই খুব বেশি রাগ করে বসে থাকে। যাই হোক, গল্পে ফিরে আসি। আমি ফোনগুলো রিসিভ না করে বারবার কেটে দিয়েছিলাম। কখন যে রাত 12টা বেজে গেছে আমি খেয়াল করলাম না। কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে দেখি 12:45 বাজে। আসলে আমার কাছেও খুব খারাপ লাগছে। আমি এবার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসার দরজার মধ্যে কলিং বেল বাজালাম। কিছুক্ষণের মধ্যেই তিশা এসে দরজা খুলে দিল। দেখলাম তিশা চুপচাপ হয়ে আছে। আমি তিশা চুপচাপ থাকার ব্যাপারটা বুঝতে পেরে ওকে বললাম, তিশা সরি, অফিসে জরুরি কাজ ছিল। সরি বলতে হবে না, কি কাজ ছিল আমি জানি। কখনো তো একটা ফুল আমাকে উপহার দাওনি, কখনো আমাকে ভালো একটা জিনিস গিফট দাও।
কখনো আমার জন্মদিন একটা উইশ অবধি করলে না, কখন তোমাকে তার জন্য আমি কিছুই বলিনি নিহান, কিন্তু আজ তুমি আমার সাথে যেটা করলে ওটা তুমি ঠিক করনি। তিশা কথাগুলো বলছে আর কান্না করছে। এটা সত্যি যে আমি তিশাকে কখনো কোনো উপহার দেয়নি। তিশা চোখের পানি মুছছে আবার বলল, সারাদিন কতটা আশায় ছিলাম, তুমি আমার সব আশায় পানি ঢেলে দিলে। তিশা, আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার কোনো কথাতে শুনতে চাই না, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না নিহান, এভাবে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। বাহ, এ তোমার ভালোবাসা তিশা, এই কারণে তুমি আমার সাথে সংসার করতে চাও না? তিশা একটা কথা বলতো, আমি কি কখনো তোমার অযত্ন করেছি? হ্যাঁ, আমি কোন ডে সেলিব্রেট করি না, কারণ এসব আমার কাছে কিছুই মনে হয়নি। তুমি আমার সাথে যতদিন আছো আমার কাছে 365 দিন স্পেশাল লাগে, আলাদা করে স্পেশাল দিন আমার লাগে না। আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি, ভালোবাসার মধ্যে কোনো আলাদা করে ডের প্রয়োজন হয় না। এসব বলে আর কোনো লাভ নেই নিহান, তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আজ প্রমাণ করে দিলা। আসলে আমি বুঝতে পেরেছি সব কিছুই। কই, আগে তো তুমি এমন ছিলে না, কখনো তো আমার ফোন ইগনোর করতে না, যতই কাজ থাকতো তুমি সব ফেলে আমার কাছে চলে আসতে। তো হয়তো তুমি এখন নতুন কাউকে পেয়েছো, তার জন্য এমন করছো। তিশার মুখে কথাটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গায়ে সব শক্তি দিয়ে তিশার গালে দিলাম এক চড়। তিশা গালে হাত দিয়ে কান্না শুরু করে দেয়। চলবে। পঞ্চম পর্ব, শেষ পর্ব। লেখক শহীদুল্লাহ সবুজ। আমার হাতে থাপ্পড় খেয়ে কান্না শুরু করে দেয় তিশা। বাহ নিহান, আজ তুমি আমার গায়ে হাত তুললে, তোমার ভালোবাসা আজ আমার জানা হয়েছে। আমি আর থাকতে চাই না তোমার সাথে। তোমার মতো মানুষের সাথে আমি এতদিন থেকেও তোমার আসল রূপ আমি দেখতে পেলাম না, আজ তুমি দেখিয়ে দিলে। এই কথা বলে তিশা নিজের রুমে চলে গেল, আর সে কিছুক্ষণের মধ্যে নিজের জামা কাপড় গুছিয়ে বের হয়ে চলে আসে আমার সামনে। তিশা আমার সাথে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে যেতে যায় এত রাতে। তিশা, তুমি কি পাগল হয়ে গেলে? এত রাতে তুমি কোথায় যাবে? দেখো, আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলতে চাইনি, আর আমি চাইনি তোমার গায়ে হাত তুলতে। প্লিজ তিশা, এমন করো না, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তিশা আমার কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায়। আমি অনেক আটকানোর চেষ্টা করি, কিন্তু তিশা আমার কোনো কথাই শুনেনি। তিশা একটা গাড়িতে উঠে চলে যায়। তিশা নিজের ফোন অফ করে রাখে, আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি। ওটাই ছিল তিশার সাথে আমার শেয়ার দেখা। একদিন পার হয়ে যায় কিন্তু তিশার ফোন এখনও অফ। আমি ওর মামার বাড়ি চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নাই, ঘরে তালা ঝুলছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারি তারা নাকি এ বাসা ছেড়ে চলে গেছে। আমি অজরে কান্না করছিলাম তখন। আমি আশেপাশে সব জায়গায় খোঁজ লাগাতে থাকি, কিন্তু কোথাও আমি তিশার খোঁজ পাইনি। আমার বাবা মা আমাকে দেখতে চলে আসে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তারপর থেকে আমি আর তিশার খোঁজ পাইনি। এমন কোনো জায়গা আমি বাদ রাখিনি, এমন কোনো থানা আমি বাদ রাখিনি যেখানে আমি তিশার খোঁজ নিইনি। কিন্তু আমি তিশার খোঁজ পেলাম না। এবার বাস্তবে ফিরে আসি। মিরাজ, আমি ওই দিনের ঘটনার পরে তিশাকে তোর বিয়েতে দেখলাম। বিশ্বাস করো, ও আমার তিশা। আমি তিশাকে চিনতে ভুল করি না। আমি প্রথম থেকে তিশাকে চিনতে পেরেছি। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি তিশার বাবা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। মনে হয় আমার সব কথাই তারা শুনতে পেরেছে। এবার তারা আমাদের দিকে এগিয়ে আসে। মিরাজ তাদের দেখে বলল, আঙ্কেল আপনারা কখন আসলেন? অনেক আগে এসেছি আমরা, আর তোমাদের সব কথাই আমি শুনেছি। তিশার বাবা নিহানের পাশে এসে নিহানের মাথায় হাত রেখে বলে, এখন কেমন আছো বাবা? ভালো আঙ্কেল, আসলে আমারই সব দোষ, আমার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে। আমি যদি তোমাকে অবিশ্বাস না করতাম আর যদি প্রথমে সত্যিটা বলে দিতাম তাহলে এসব কিছুই হতো না। আঙ্কেলের কথা শুনে মিরাজ বলে, কি বলছেন এসব আপনি? আপনার কথা আমি বুঝতে পারছি না আঙ্কেল। বাবা, আমি যদি তখন বলে দিতাম ও আসলে তিশা, তাহলে আজ এত কিছু হতো না। আমি তিশাকে হারাতে চাইনি বলে তখন আমি সত্যিটা কাউকে বলতে পারিনি। আমাদের কোনো সন্তান না থাকে আমরা তিশাকে নিজের মেয়ে করে রেখে দেই। তিশা, এসব কি বলছো বাবা তুমি? আমি তিশা মানে কি? মানে তুই আসলে আমাদের নিজের মেয়ে না। আমরা তোকে রাস্তায় পেয়েছিলাম, তোর মামা আমার হাতে তুলে দিয়ে যায়। বাবা, এসব তুমি কি বলছো? আমি বলছি, সব কিছু বলছি। সেদিন আমি আর তোর মা, মানে আমার স্ত্রী, একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। তখন অনেক রাত, হঠাৎ দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে আছে, কিন্তু কেউ গাড়ির দিকে এগিয়ে আসছে না। তখন আর কোনো উপায় না পেয়ে আমি গাড়ির সামনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি তিশার মামি মারা গেছে, কিন্তু তিশা আর তার মামা এখনও ঠিক আছে। এটা দেখে আমি আর দেরি না করে কিছু লোকজন নিয়ে সবাইকে গাড়িতে করে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ওইখানে অনেকে আমাকে প্রশ্ন করে ওনারা আমার কে হন। তখন আমি তাদের বলে ওনারা আমার আত্মীয়। এসব বলে হাসপাতালে নিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে তিশার মামাও মারা যায়। তিশার মামা মারা যাওয়ার আগে তিশাকে দেখে রাখতে বলে। আমাদের কোনো সন্তান না থাকায় তিশাকে আমাদের নিজের মেয়ের মতো করে আমরা রাখি। তিশা মাথায় আঘাত পাওয়ার কারণে ডাক্তার বলে তিশা আগের সব স্মৃতি ভুলে গিয়েছে। তাই এখন তিশা তার অতীত ভুলে গিয়েছে। তিশা এই কয়েকদিনের মধ্যে আমাদের পরিবার একজন হয়ে যায়। তিশার মুখ থেকে প্রথম আমি বাবা ডাক শুনতে পাই। তখন আমার প্রথম অনুভূতি হয় বাবা ডাক কেমন হয়। সেজন্য আমি তিশাকে হারাতে চাইনি। এসব বলছে আর উনি কান্না করছে। তিশা তার বাবার চোখের পানি মুছে দেয়। তিশা, বাবা এসব কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি তোর আসল বাবা না। আর কে তোর বাবা মা আমি সেটাও জানি না, কিন্তু ছেলেটার মুখে এসব শুনে আর আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। যে ছেলে এতগুলো মানুষের সামনে তোর জন্য পাগলের মতো ছুটে চলে যেতে পারে, সে আর যাই হোক মিথ্যা বলতে পারে না। তোর এখন হয়তো কোনো কিছুই মনে নেই, কিন্তু আবার সব মনে পড়বে, হয়তো নাও পড়তে পারে। আমি চাই না তোদের আলাদা করতে। তিশার বাবা এবার নিহানের দিকে এগিয়ে যায় আর তিশাকে নিহানের হাতে তুলে দেয়। তারপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তিশা নিহানের খুব খেয়াল রাখতে শুরু করে দেয়। কিছুদিন পরে নিহান আর তিশার আবার বিয়ে দেওয়া হয়।
আজ নিহান আর তিশা বাসরাত, বাসর ঘরে বসে আছে তিশা, অন্যদিকে মিরাজ আর নিহান দাঁড়িয়ে আছে। মিরাজ নিহানকে বলল, নিহান অনেক রাত হয়ে গেছে, তিশা তোর জন্য অপেক্ষা করছে। নিহান কোনো কথা না বলে মিরাজকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। নিহান, কি হলো তোর? তোর জন্য আমি আমার তিশাকে ফিরে পেলাম, তোর কথা আমি কোনোদিন বলবো না, হয়েছে এবার তুই ভিতরে যা। নিহান এবার ভিতরে চলে গেল। অন্যদিকে মিরাজ তার চোখের পানি মুছে, কারণ সে তার নিজের বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে শেষ করে দিল। একটু খারাপ লাগলো, সে অনেক খুশি, কারণ সে নিজের বন্ধুর মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছে। অন্যদিকে নিহান বাসর করে ঢুকে আসে গিয়ে তিশার পাশে বসে। তিশা, দেখছি আমি তোমাকে আবার ফিরে পেলাম, আমি জানতাম তোমাকে আমি ঠিক খুঁজে পাবো একদিন। তিশা, তুমি কি আমাদের ফেলে আসে সেই অতীত ভুলে গেলে? তিশা নিহানের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভুলে গিয়েছি তো কি হয়েছে, আবার নতুন করে তো সব শুরু করা যায়, আর তুমি না হয় তোমার ভালোবাসা দিয়ে আমার পুরনো অতীত মনে করিয়ে দিবে। তিশার কথা শুনে তিশাকে জড়িয়ে ধরল নিহান, আর দুজনের মাঝে শুরু হয় নতুন করে ভালোবাসা, আর দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করে। তারপর থেকে সুখে শান্তিতে চলতে থাকে তাদের দিন। সমাপ্ত। অবশ্যই লেখককে ক্রেডিট দেওয়া উচিত, লেখক এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে তুলে ধরেছে।